অলরাইট, আমরা শেক্সপিয়ারের সিলেবাসের মধ্যে কিং লিয়ার মোটামুটি শেষ করেছি। কিং লিয়ারের আমরা সামারি, অ্যানালাইসিস বা থিমস, মোটিভ, সিম্বলসগুলো লাস্ট ক্লাসে দেখেছি। আজকে আমরা একটু ডিসকাশন দেখবো, জাস্ট ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডটা কী কী। আমরা কিন্তু হয়তো কিং লিয়ারে সব কিছু পড়েছি, কিন্তু ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলোর মতো এটার ব্যাকগ্রাউন্ডটা কী। যেমন হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো তিনটারই কিন্তু একটা সোর্স আছে যেখান থেকে শেক্সপিয়ার কাহিনীটা নিয়ে লিখেছেন। তো এটার কী, কিং লিয়ারের ব্যাকগ্রাউন্ড কী বা কিং লিয়ারের লেখার সোর্স কী, স্টোরি, হোয়ার দ্য স্টোরি কামস ফ্রম, সেটা আমরা একটু দেখব। তো শেক্সপিয়ার সম্পর্কে টুকটাক একটু বলি। শেক্সপিয়ারের আমরা সবাই জানি 1564-তে জন্ম, মৃত্যু 1616-তে। শেক্সপিয়ারের পরিচয়, উনি একজন অথর, প্লে রাইট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। উনি একজন লেখক, উনি নাট্যকার, উনি অভিনেতা, কবি, সবই উনি। ওনার ওনার 37টা নাটক আমরা দেখেছি এবং 154টা সনেট ওনার রচিত আছে। তার নাটকগুলো 3 ভাগে বিভক্ত। একটা আর্লি প্লে, যে ফর এক্সাম্পল টেমিং অফ দ্য শিউ, এটা ছিল আর্লি প্লের মধ্যে, নাটকের মধ্যে। দ্য কমেডিজ, 3 ভাগ, মানে কয়েকটা ভাগ। তার মধ্যে একটা হলো আর্লি প্লে, একটা আছে কমেডি, হিস্ট্রিজ, প্রবলেম প্লেস অ্যান্ড দ্য রোমান্স প্লেস। তো আর্লি প্লের মধ্যে ছিল টেমিং অফ দ্য শিউ। কমেডির মধ্যে ছিল মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এক্সাম্পল। হিস্ট্রির মধ্যে ছিল হেনরি V। ট্র্যাজেডির মধ্যে ছিল কিং লিয়ার, আরও আছে। তো প্রবলেম প্লেস, যেমন মেজার ফর মেজার, একটি মেজার ফর মেজার হলো প্রথম বোধহয় ট্র্যাজি কমেডি, মানে এর মধ্যে ট্র্যাজেডিও আছে, কমেডিও আছে। অ্যান্ড দ্য রোমান্স প্লেস, রোমান্টিক প্লে, যেমন উইন্টার্স টেল। আচ্ছা, এখন কথা হলো কিং লিয়ারের স্টোরি কোথা থেকে এসেছে। দ্য স্টোরি অফ কিং লিয়ার অরিজিনেটেড 400 years বিফোর শেক্সপিয়ার রোট হিজ ভার্সন। আসল কাহিনী, শেক্সপিয়ারের কিং লিয়ার লেখার 400 বছর আগে এই আসল কাহিনীটা অরিজিনেটেড হয়েছে। কিং লিয়ার একজন ব্রিটিশ রাজা ছিলেন। ব্রিটিশ মিথোলজি তে লির বা লের, এটার মাধ্যমে হলো এই নামটা ছিল মানে বেসিস অফ আ কিং। এই স্টোরিটা ছিল জোফ্রি অফ মনমাউথ 1137-এ, যখন শেক্সপিয়ার ইউজেস অ্যাজ এ সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ রাফায়েল হলিনশেডস ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। একজনের ক্রনিকল থেকে প্লাস কিং লিয়ারের বেসিস ছিল হলো জেফ্রি মনমাউথ 1137, এরকম সব কিছু মিলিয়ে এখান থেকে কাহিনীগুলো শেক্সপিয়ার নিয়েছেন। মূল শেক্সপিয়ারের নাটকের 400 বছর আগেই এই নাটকের রচিত হয়েছে, কাহিনী রচিত হয়। তো শেক্সপিয়ার আরও কী করেছে, প্লটটাকে বড় করেছে এবং সাবপ্লটটাকে কোথা থেকে বড় করেছে, এডমন্ড স্পেন্সার, উনি আরেকজন বিখ্যাত সাহিত্যিক, ফেরি কুইন থেকে কিছুটা, এবং জন হিগিন্সের মিরর ফর ম্যাজিস্ট্রেট, এই দুটো থেকে নিয়েছে। অ্যামং আদার্স হুইচ হি দেন ইন্টারওভ ইন্টু দ্য বেসিক কিং লিয়ার টেল টু ক্রিয়েট হিজ ওন ভার্সন। মানে ওগুলো নিয়ে আবার কয়েকটার মধ্যে মিক্স করে নিজের মতো করে একটা ভার্সন লিখেছেন, ইগনোরিং মাচ অফ দ্য ওল্ডার মনমাউথ স্টোরি লাইন। মনমাউথের যে স্টোরি লাইন ছিল সেখান থেকে আলাদা করে একটা নতুন একটা গল্প সাজিয়েছেন। তো স্কলার মানে সাহিত্যিকরা বিশ্বাস করে যে দ্য প্লে ওয়াজ রিটেন আফটার ওথেলো বাট বিফোর ম্যাকবেথ, অ্যাসাইনিং ইট আ ক্রিয়েশন ডেট অফ 1604 or 5, 1604 বা 5-এর দিকে। ওথেলোর পরে কিন্তু ম্যাকবেথের আগে এই কিং লিয়ারটা লেখা হয়েছিল। শেক্সপিয়ার এছাড়াও কনভেনিয়েন্ট কন্টেম্পোরারি ট্রু স্টোরি অফ আ জেন্টলম্যান অফ দ্য কোর্ট অফ এলিজাবেথ I নেম স্যার ব্রায়ান অ্যানেসলি, এটার থেকে কাহিনীটা নিয়েছেন এলিজাবেথের কোর্টের সময়, যার মেয়েরা তাকে মানে পাগল ঘোষণা করতে চেয়েছিল লেট 1603-এ, সো দে কুড লিগ্যালি টেক কন্ট্রোল অফ হিজ এস্টেট। একই অবস্থা, ওই লোক এমন একটা লোক যার মেয়েরা তাকে পাগল সাব্যস্ত করে তার এস্টেটের ক্ষমতা হাসিল করতে চেয়েছিল 1603-এর দিকে। রানী এলিজাবেথের দরবারে এরকম একটা লোকের অস্তিত্ব ছিল, যাতে তারা তার বাবার জমি ভোগ দখল করতে পারে। হিজ ইয়াংগেস্ট ডটার নেমড কর্ডেল ইন্টারভেইনড অন হিজ বিহাফ। ওইখানে এরকম ওনার ছোটো মেয়ের নাম ছিল কর্ডেল, সেই মেয়ে তাকে রক্ষা করার জন্য তার পক্ষে দাঁড়িয়েছিল। আচ্ছা, শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ, ভাষাকে কীরকম, ভাষার শব্দচয়ন। মেনি স্টুডেন্টস ফাইন্ড শেক্সপিয়ার ডিফিকাল্ট টু রিড অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড। অনেক স্টুডেন্টই আছে শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ বুঝতে এবং মানে পড়তে কষ্ট লাগে তাদের কাছে। আপনি যদি
তার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন, ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড হিজ প্লেস। শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ একবার বোঝা গেলে তার নাটকগুলো বোঝা খুবই সহজ। দিস প্লেজ আর রিটেন ইন্টু টু ফর্মস, প্রোজ অ্যান্ড পোয়েট্রি। শেক্সপিয়ারের লেখাগুলো, নাটকগুলো দুই ভাগে লেখা হয়েছে, প্রোজ এবং পোয়েট্রি, এই দুই ফর্মে। আচ্ছা, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে গেলে শেক্সপিয়ার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন অ্যাজ দ্য স্পিক্স উইথ মেটাফোর, সিমিলি অ্যান্ড পার্সনিফিকেশন। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা যেরকম স্টাইলিস্টিক্সের মধ্যে দেখি, সিমিলি, মেটাফোর, আয়রনি, তারপরে আরও অনেক কিছু আছে, সিমিলি, মেটাফোর, এক্সাজারেশন, যেমন হাইপার বলি, এই ধরনের পার্সনিফিকেশন, এগুলোকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বা স্টাইলিস্টিক্সের ভাষা বলে। এগুলো দিয়ে ওনার নাটকগুলো বা নাটক বা সাহিত্যকে অলঙ্কৃত বা ডেকোরেট করেছেন। রিকগনাইজিং ওয়েন হিজ ক্যারেক্টার্স আর স্পিকিং ফিগারেটিভলি হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্লে। তো এরকম ফিগারেটিভলি যখন কথা বলে তার ক্যারেক্টার্সগুলো, তখন আরও বোঝার সুবিধা হয় যে হ্যাঁ, এগুলোই শেক্সপিয়ারের নাটকগুলো। আচ্ছা, গদ্য রীতি বা ভার্স। শেক্সপিয়ারের ভার্সের ক্ষেত্রে বলতে গেলে মোস্ট অফ শেক্সপিয়ার্স প্লেজ আর রিটেন ইন ভার্স। গদ্য আকৃতিতেই লেখা হয়েছে শেক্সপিয়ারের নাটকগুলো। তো ক্যারেক্টার হু স্পিক্স ইন ভার্স ইজ এ নোবেল অর আ মেম্বার অফ দ্য আপার ক্লাস। যে এরকম ভার্সে কথা বলেছে সে নোবেল ম্যান অথবা আপার ক্লাসের কোনো লোক। তার বেশিরভাগ নাটকই এই ক্যারেক্টারগুলোর উপরে বেস করে লেখা হতো। আচ্ছা, হ্যাঁ, শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলো কিন্তু গরিব দুঃখী কমই ছিল, বড়লোক ঘরেরই বেশি ছিল। তো উনি যে ভার্স ফর্ম বা গদ্য রীতি ইউজ করতেন সেটাকে বলা হতো অমিত্রাক্ষর ছন্দ বাংলায়, আর ইংলিশে হলো ব্ল্যাঙ্ক ভার্স। মানে কোনো রাইম নাই, বাট প্রত্যেকটা লাইনের একটা রাইম মানে ছন্দ নাই, বাট প্রত্যেকটা লাইনের একটা ইন্টারনাল রাইম আছে, রিদম আছে, উইথ আ রেগুলার রিদমিক প্যাটার্ন। প্রত্যেকটা লাইনের মধ্যে একটা রিদমিক প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আয়াম্বিক পেন্টামিটার মোস্ট লাইকলি এগুলো ছিল। আয়াম্বিক পেন্টামিটার বলতো 10 মাত্রার ছন্দ আর কি, 10 syllable লাইন ইন অ্যাকসেন্ট অন এভরি আদার সিলেবল। ইট ইজ মোস্ট রেগুলার। নর্মালি এটা খুব রেগুলার চল ছিল তখন। হি সামটাইমস ফাউন্ড ইট নেসেসারি টু রিমুভ ভাওয়েল সো দ্যাট দ্য রাইম উড ওয়ার্ক। কখনো কখনো উনি একটা ভাওয়েল শব্দ সরাইতেন, ওমিট করতেন, যাতে রিদমটা ওয়ার্ক করতে পারে ঠিক মতো। আচ্ছা, শেক্সপিয়ারের ট্র্যাজেডির বৈশিষ্ট্য কী? প্রোটাগনিস্ট ডাইজ ওয়াইল ডিফিটিং অ্যান্টাগনিস্ট। নায়ক বা নায়িকা, আমরা জানি প্রোটাগনিস্ট, সে মারা যায় খারাপের সাথে যুদ্ধ করতে করতে। আর রিভেঞ্জ ট্র্যাজেডিতে যেটা হয়, প্রোটাগনিস্ট ইজ ড্রিভেন বাই ডিজায়ার টু এক্স্যাক্ট রিভেঞ্জ হুইচ লিডস টু হিজ অর হার ডিমাইজ। যে রিভেঞ্জ ট্র্যাজেডিতে প্রোটাগনিস্ট রিভেঞ্জ নিতে যায়, নায়ক বা নায়িকা রিভেঞ্জ নিতে যায়, যেটা তাকে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। দ্য ট্র্যাজিক হিরো, এরপরের পয়েন্ট হলো ট্র্যাজিক হিরো ইজ ডমিনেটেড বাই আ ফ্যাটাল ফ্ল ইন ক্যারেক্টার। ট্র্যাজিক হিরোর একটা খুবই ভয়াবহ রকমের একটা ফ্ল থাকে ক্যারেক্টারের মধ্যে, যেটা তাকে তার ডাউনফল বা ধ্বংসের দিকে নিয়ে যায়। আর আছে হলো দ্য ট্র্যাজিক হিরো ইজ হেল্ড ইন হাই স্ট্যান্ডিং মেকিং দ্য ডাউনফল মোর ট্র্যাজিক ফর দ্য অডিয়েন্স। ট্র্যাজিক হিরো এই হাই স্ট্যান্ডিংয়ে থাকে, খুবই উপরের লেভেলের তারা থাকে, ভালো বংশের। মেকিং দ্য ডাউনফল মোর ট্র্যাজিক ফর দ্য অডিয়েন্স, যেটার জন্য অডিয়েন্সের কাছে খুবই এটা একটা ট্র্যাজিক হয় ব্যাপারটা, ঘটনাটা। সাধারণ মানুষ হলে একটা কথা ছিল, খুবই বড় ঘরের বড় বংশের ভালো ভালো লোক, তাদের এরকম ট্র্যাজিক ফলে মানুষকে আরও নাড়া দিয়ে যায়। আর শেক্সপিয়ারের নাটকের বৈশিষ্ট্য একটা আছে হলো প্যারালেল প্লটস বা সাবপ্লট। যেমন ফর এক্সাম্পল ব্লু স্টারের আমরা যে কাহিনী দেখি যে একজন সন্তান, একজন দুটো ছেলে, আর কিং লিয়ারের থাকে তা 3টা মেয়ে। এটা হলো প্যারালেল 2টা প্লট, একটা হলো ব্লু স্টারের 2 ছেলে আর একটা হলো কিং লিয়ারের 3 মেয়ে। তো ওয়ার্ল্ড ভিউ দ্যাট ডেমনস্ট্রেটস দ্য বিলিভ দ্যাট দ্য সোলস অফ অল হু টেক দেয়ার লাইভস উড বি ড্যামড ফর এভার, পানিশ ফর হার উইকেডনেস। বৈশ্বিক ভিউটা হলো ডেমনস্ট্রেট করছে যে যারা তাদের জীবন নিয়েছে তারা সবসময় ড্যামড হবে বা ধ্বংসপ্রাপ্ত হবে। আর অ্যাট্রাকশন বিটুইন সাম কি ক্যারেক্টার্স শোজ দ্য অ্যাট্রাকশন বিটুইন লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস। ইট ইনভলভস সিকিং ইন আদার্স ফর দ্যাট হুইচ ইউ পজেসেস ইন ইয়োর সেলফ। কিছু কি ক্যারেক্টারের মধ্যে অ্যাট্রাকশন দেখাবে, যেমন শেক্সপিয়ারের যে মেয়েগুলো, যে গডারিল রিগেন, তাদের সাথে আবার ওইদিকে ব্লু স্টারের অবৈধ সন্তানের একটা কি ক্যারেক্টার, একটা ছিল, অ্যাট্রাকশন ছিল। আর হলো যেটার জন্য তাদের এগুলো এরকম শেক্সপিয়ারের নাটকের এগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আচ্ছা, এটা গেল প্যারালাল প্লট। আর সাবপ্লটের এই সিগনিফিকেন্স কি, কেন এগুলো এরকম লিখেছেন কেন? ফর এক্সাম্পল এটা বলতে গেলে যে কিং লিয়ারের 3টা বৈধ ডটার আছে, 3টা মেয়েই বৈধ। ব্লু স্টারের একজন বৈধ সন্তান আর একজন অবৈধ সন্তান।
evil is not confined either to gender or to being illegitimate, it can occur anywhere. এখানে মেসেজটা হলো যে শয়তানি যে কারোর মধ্যেই থাকতে পারে, এটা লেজিটিমেটি হোক আর ইললেজিটিমেটি হোক। যেমন গ্লুস্টারের ছেলেরা অবৈধ সন্তান সে খারাপ হিসেবে তাকে দেখিয়েছে, কিন্তু কিং লিয়ারে যে তিনটা মেয়ে বৈধ, তার মধ্যে দুটো মেয়ে যে মানে অবৈধ সন্তানের মতো আচরণ করলো। সো শয়তানি যে কারোর মধ্যেই থাকতে পারে, সেটা বৈধ সন্তানের মধ্যেও থাকতে পারে, অবৈধ সন্তানের মধ্যেও থাকতে পারে। তো আরেকটা পয়েন্ট এখানে বলি, হু ডু ইউ থিঙ্ক ইউ আর? ইন কিং লিয়ার অ্যাপিয়ারেন্সেস, স্টেশন অ্যান্ড হাউ what others think influences our actions are examined through relationships found in family and service. যেমন যে কিং লিয়ারের মধ্যে যেটা হয়েছে, অ্যাপিয়ারেন্স আমরা দৃশ্যমান যা দেখায় যে, এবং এটা অন্যরা কি চিন্তা করে সেই জিনিস, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, এগুলো আমাদের এক্সামিন করা হয়েছে খুব গভীরভাবে ফ্যামিলির মাধ্যমে এবং সার্ভিসের মাধ্যমে। যেমন ফাদার অ্যান্ড চাইল্ড, কিং লিয়ার এবং তার চাইল্ড, নোবেলম্যান অ্যান্ড সার্ভেন্ট, ভদ্রঘরের লোক এবং সার্ভেন্ট। ইভেন দো উই বিলিভ দ্যাট হোয়াট উই লুক লাইক অ্যান্ড হোয়াট উই সে আর রিফ্লেকশনস অফ হু উই আর, যদিও আমরা এটা বিলিভ করি যে আমরা যেটা ভালোবাসি এবং আমরা যেটা বলি এটার মাধ্যমে আমাদের প্রকাশ পায় আমরা কারা। তো শেক্সপিয়ার এখানে কিং লিয়ারের ক্ষেত্রে এটা শো করছে যে অ্যাপিয়ারেন্স অ্যান্ড ওয়ার্ডস আর এভার ডিসিভিং অ্যান্ড আর নট ক্লিয়ার ইন্ডিকেশনস অফ দ্য সোল অর দ্য মাইন্ড। যে আমরা মানে শেক্সপিয়ার বোঝাচ্ছে আমাদের চোখের সামনে আমরা যা দেখি তার সবসময় সত্যি নয়, আর সেটা ভিতরে ভিতরে কি আমরা বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। ইভেন দো গনেরিল অ্যান্ড রিগেন আর অফ নোবেল বার্থ, দে হার্ডলি শো নোবেল সোলস। যে গনেরিল অ্যান্ড রিগেন এত বড় ঘরে জন্ম, কর্ডেলিয়ারই বোন, কিন্তু তারা ঠিকই কিন্তু ইভিল সাইডটা তাদের দেখিয়েছে। অ্যান্ড অলদো লিয়ার ক্যান হার্ডলি বি কনসিডার টু হ্যাভ আ fair countenance, he does develop a most fair and loving soul. যদিও কিং লিয়ারের মানে ফেয়ার কাউন্টেনেন্স, তার মধ্যে যদিও ন্যায় বিচার বা বাজ বিচারবোধ নাই, তিনি পার্শিয়ালিটি করেছেন, কিন্তু তারপরেও উনি একটা ফেয়ার এবং লাভিং সোলের একটা ক্যারেক্টার, একটা অ্যাপিয়ারেন্স উনি ডেভেলপ করেছেন। আর এলিজাবেথান এজে বৈশ্বিক ভিউ বা ওয়ার্ল্ড ভিউটা কী ছিল? নাম্বার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা পারসিস্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ছিল ইজ দ্য ডিজায়ার টু অর্গানাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট হিম সো দ্যাট হি ক্যান understand and explain it. He can set out to create a world picture that is rational and meaningful to him. আচ্ছা, persistent characteristics ছিল, এক মিনিট, মানে মানুষদের পারসিস্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এরকম ছিল, তাদের ডিজায়ার ছিল বা আকাঙ্ক্ষা ছিল তার ওয়ার্ল্ড তার সম্পর্কে কী ভাবছে এটা একটা জেনারেট করা, তাহলে মানুষ নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে এবং এটাকে এক্সপ্লেন করতে পারে। হি সেটস আউট টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড পিকচার দ্যাট ইজ রেশনাল অ্যান্ড মিনিংফুল টু হিম। এমন একটা জগৎ সে তৈরি করতে চায় যেটা রেশনাল, যুক্তিযুক্ত এবং মিনিংফুল তার কাছে। তো এলিজাবেথানস অপারেটেড টু অ্যাজাম্পশনস, দুইটা অ্যাজাম্পশনের উপর বেস করে এই জিনিসগুলো অপারেট করেছে। নাম্বার ওয়ান, অল অ্যাক্টিভিটি টেকস প্লেস ইন আ ওয়ার্ল্ড উইথ গুড মোরাল অর্ডার। শেক্সপিয়ারের সময় মানুষের দৃষ্টিভঙ্গি ছিল যে সব কিছুই দুনিয়ার একটা ভালো একটা মোরাল অর্ডারে টেক্স প্লেস বা সংগঠিত হয়। নাম্বার টু, দ্য ইউনিভার্স ইজ আ ক্রিশ্চিয়ান ইউনিভার্স, অর্ডার হ্যাজ ইটস সোর্স ইন গড, দেয়ার ইজ অলসো ইভিল অ্যান্ড ইটস সোর্স ইজ সাতান হু রিভল্টেড এগেনস্ট দ্য অর্ডার অফ গড হুইচ সাবসিকুয়েন্টলি ব্রট অ্যাবাউট আ ম্যানস ফল। মানে বলছে যে দুনিয়াটা সব কিছুই ক্রিশ্চিয়ান দুনিয়া, আসলে কিন্তু ধর্ম অনেক ধরনের আছে, মানুষ অনেক ধরনের রেস আছে, নৃগোষ্ঠী আছে পৃথিবীতে, কিন্তু এলিজাবেথের পিরিয়ডে মানুষের দৃষ্টিভঙ্গি এরকম ছিল। তো মানে মানুষের ল অ্যান্ড অর্ডারটার একটা ওই ঈশ্বরের সাথে একটা সম্পর্ক আছে। তো এখানে যদিও শয়তানের বসবাস, এটার সোর্স হলো শয়তান বা সাতান, হু রিভল্টেড এগেনস্ট দ্য অর্ডার অফ গড, যেটা ঈশ্বরের এগেনস্টে গিয়ে ঈশ্বরের গডের বিরোধিতা করেছে, আর যেটার কারণেই মানুষের সাথে সে প্যাচ লেগে গেছে এবং মানুষের আলটিমেট ফলটা এই জন্যই হয়েছে। আচ্ছা, আরেকটা একটা ট্যাগ লাইন, টেল দেম হোয়াট দে ওয়ান্ট টু হিয়ার। এটার মানে কি?
In a world dependent on words for communication, each of us comes to value the spoken and written word. আমরা যখন কমিউনিকেশনের টার্ম যখন আসে তখন আমরা প্রত্যেকেই মুখের কথা এবং লিখিত কথার অনেক দাম দিই। তো we can all readily identify with a child who says what his parents want to hear. তো একটা যখন মানে তখনই আমরা বাচ্চার কথা বুঝতে পারি যখন সে তার বাবা মাকে বলে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। সো সেটা এরকম করে মানুষ বুঝতে পারে। কিন্তু কিং লিয়ারে যেটা হয়, ইউ কান্ট অলওয়েজ ট্রাস্ট হোয়াট ইজ সেইড অর হোয়াট ইজ রেকর্ডেড, মানে কী বলা হচ্ছে বা কী রেকর্ড করা হচ্ছে তুমি সবসময় এটা ট্রাস্ট করতে পারো না। এবং সেই সাথে আছে ডিসেপশন। Elizabethans 3 centuries ago struggled with the same type of questions. এই ডিসেপশন নিয়েও সেম টাইপের কোয়েশ্চেন তাদের মধ্যে স্ট্রাগল করেছে। কিং লিয়ারে যেটা হয়েছে, শেক্সপিয়ার অফার্স আ ওয়ার্ল্ড হোয়ার দ্য ন্যাচারাল অ্যান্ড আনন্যাচারাল আর ইন্টারউইন্ড, দুটোর মধ্যে ইন্টারউইন্ড হয়েছে, দুটো মিলেমিশে গিয়েছে, ন্যাচারাল আর আনন্যাচারাল ওয়ার্ল্ড। অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড সেলফ পারসেপশন আর কনফিউজড, যেটা আমরা দৃশ্যমান এবং যেটা সেলফ পারসেপশন, এগুলো দুটোর মধ্যে কনফিউশন লেগে গিয়েছে। এবং ওয়ার্ডস রিটেন অ্যান্ড স্পোকেন আর ডিসেপটিভ, লিখিত কথা এবং মুখে বলা কথা এগুলো সব ডিসেপটিভ কথাবার্তা। আচ্ছা, আর আছে হলো মোরালিটি প্লে অর ক্লাসিক্যাল ট্র্যাজেডি। কিং লিয়ারকে মোরালিটি প্লে বলবো নাকি ক্লাসিক্যাল ট্র্যাজেডি বলবো? True to Shakespearean tradition, King Lear borrows its tragic elements from several types of tragedies that were popular during the Elizabethan Renaissance. শেক্সপিয়ারের ট্র্যাডিশন অনুযায়ী কিং লিয়ার ট্র্যাজিক এলিমেন্টগুলো বিভিন্ন ধরনের ট্র্যাজেডি যেগুলো পপুলার ছিল এলিজাবেথান রেনেসাঁস পিরিয়ডে। ইভেন দো কিং লিয়ার ইজ ক্লাসিফাইড অ্যাজ আ ক্রনিকল প্লে, a type of drama which draws its English historical materials from the 16th century chronicles. যদিও এটাকে একটা ক্রনিকল প্লে বলা হয়, এমন এক ধরনের নাটক যেগুলো 16 শতকের ইংলিশ হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালসগুলো দিয়ে তৈরি। শেক্সপিয়ার ইউজেস এলিমেন্টস অফ ট্র্যাজেডি, সামটাইমস কল্ড ক্লাসিক্যাল ট্র্যাজেডি অ্যান্ড দ্য মোরালিটি প্লে। তো শেক্সপিয়ারের এলিমেন্টগুলো কখনোকে ক্লাসিক্যাল ট্র্যাজেডিও বলা যায় আর কখনো কখনো মোরালিটি প্লে বলা যায়। আচ্ছা, ক্লাসিক্যাল এলিমেন্ট তাহলে কী কী আছে? To enhance this chronicle with a tragedy of character, Shakespeare incorporates a few classical elements. The use of stock characters, a faithful maid servant, যেমন কেন্ট, যে তাহলে ক্রনিকলের সাথে মিল রেখে ট্র্যাজেডি অফ ক্যারেক্টার করতে গিয়ে শেক্সপিয়ার বিভিন্ন ধরনের কিছু সামান্য সংখ্যক ক্লাসিক্যাল এলিমেন্ট রেখেছে। যেমন স্টক ক্যারেক্টার, যেমন একটা ফেথফুল একটা মেল সার্ভেন্ট থাকে, এটা ক্লাসিকে এগুলো দেখা যায়। যেমন কিং লিয়ারের একজন বিশ্বস্ত লোক ছিল, সহচর ছিল, তার নাম ছিল কেন্ট। আচ্ছা, দ্য এমপ্লয়মেন্ট অফ সেন্সেশনাল থিমস ড্রন ফ্রম গ্রিক মিথোলজি, গ্রিক মিথোলজি থেকে ওই থিমগুলো নিয়ে আসা। টু ব্যালেন্স দ্য স্টক ক্যারেক্টার্স, শেক্সপিয়ার অলসো ইউজড ক্যারেক্টার্স দ্যাট ওয়ার কনসিস্টেন্টলি গুড অর ইভিল ইন দেয়ার ইন্টেন্ট, ইকোয়িং দ্য প্যাটার্ন অফ আ মোরালিটি প্লে। যেমন তাহলে স্টক ক্যারেক্টারগুলোর মধ্যে ব্যালেন্স আনার জন্য শেক্সপিয়ার এমন কতগুলো ক্যারেক্টার ইউজ করেছেন যেগুলো কনসিস্টেন্টলি হয় ভালো নাহলে খারাপ চরিত্রগতভাবেই। ইকোয়িং দ্য প্যাটার্ন অফ মোরালিটি প্লে, মানে মোরালিটি প্লের মতো। মোরালিটি প্লেতে কী হয়, একটাই মাত্র শয়তানি, সে আবার কখনো ভালো হবে না। কিন্তু গ্রে ক্যারেক্টার টাইপের কিছু নাই, যে কারণ একটা মানুষ তার মধ্যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, এরকম নাই। তাহলে এরকম ক্যারেক্টার কারা? যারা ভালো তো ভালো, খারাপ তো খারাপ। যেমন এডমুন্ড, রিগান, গনেরিল এমবডি এনভি, অ্যাঙ্গার, গ্রিড অ্যান্ড প্রাইড। এডমুন্ড ছিল গ্লুস্টারের অবৈধ সন্তান, রিগান আর গনেরিল ছিল কিং লিয়ারের 2 বৈধ সন্তান, 2 মেয়ে। 3জনই এনভি, ঈর্ষা, রাগ, লোভ এবং গর্ব অহংকার এগুলো এমবডি বা সিম্বলাইজ করে। যেখানে এডগার এবং কর্ডেলিয়া এমবডি ফেথফুলনেস অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, তারা বিশ্বস্ততা এবং আনকন্ডিশনাল ভালোবাসাকে প্রকাশ করে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আরও কিছু থিম আছে, আরও ডিটেলস খুঁটিনাটি আছে। আমরা বাকি স্লাইডগুলো হ্যামার্শিয়া থেকে শুরু করে কেন্ট অ্যান্ড দ্য ফুল একদম লাস্ট পর্যন্ত নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।